এটা বুঝতে পারছি যে ওভারঅল একটা ডিফেন্স ডিল, সেই ওভারঅল ডিফেন্স ডিলের মধ্যেই কিন্তু ফ্রান্স বা অন্যান্য দেশগুলো তারা নিজেদেরকে ভারতের সঙ্গে সম্পৃক্ত করতে চাইছে। দেখুন, এখানে একটা ইনফরমেশন ওয়ারফেয়ারের একটা সেকশন আছে, আইডব্লিউ। হ্যাঁ, এই সেকশনটা হচ্ছে, ইউ আর অনলি মেড টু হিয়ার দ্য স্টোরি উই ওয়ান্ট ইউ টু হিয়ার। মানে এটা আমি আমি উই বলতে আমি ডিফেন্সের কথা বলছি, এটা হ্যাঁ, ডিফেন্সের ভার্সন। তার কারণটা হচ্ছে, ডিফেন্স চায় আপনি সেই গল্পটাই শুনুন যেটা এক্স্যাক্টলি। ডিফেন্স শোনাতে চায়। সুতরাং তার জন্য হয়তো বহু ঘটনা, বহু কাজকর্ম, বহু আইডব্লিউ স্ট্র্যাটেজিক্স হচ্ছে, যেটা খেপে 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 সমাজ মাধ্যমের কাছে যাচ্ছে, এবং আপনাদের মতো বলিষ্ঠ গ্রুপগুলো সেটা জানতে পারছে এবং সেটা নিয়ে খবর করছে। পয়েন্ট হচ্ছে, মেরিটাইম ওয়েলফেয়ার বলে একটা কনফারেন্স হয়েছিল আজ থেকে 3-3.5 বছর আগে। ভাগ্যক্রমে আমি সেই কনফারেন্সে একটা পার্ট হতে পেরেছিলাম, এবং এটা বম্বেতে হয়েছিল। এই কনফারেন্সে ভীষণ রকম ভাবে ডিসকাস হয়েছিল যেটা নিয়ে, যে এমন কিছু টেকনিক্যাল হবে যেই জিনিসটা আমাদের মেরিটাইম যে সেকশনটা আছে, সেই মেরিটাইম সেকশনে আমাদের অনেক বেশি কনফিডেন্ট করে তোলে। এই এই ক্ষেত্রে বহু দেশের সাথে ভারতবর্ষ নানান রকম করে একটা মেরিটাইম সিন্ডিকেটেরও কথা বলা হয়েছিল, যাতে চায়নাও ওয়াজ এ পার্ট অফ ইট। কিন্তু পরবর্তীকালে চায়না সেই পার্টে থাকে না। এখন ডিসকাশন হচ্ছে ব্রিক্সের পরে হয়তো আবার ওই পার্টে জয়েন করতেও পারে। হ্যাঁ, ভারতবর্ষ চায় যে তার যে জলভূমিটা আছে, সেটাতে তো আগামী দিনে একটা ট্রেড রুট হবে, সেখানে আগামী দিনে প্রচুর রকমের ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্য হওয়ার সাথে সাথে ভারতবর্ষ এটাও চায় যে ওখানে যেন এমন একটা কালচার তৈরি হয়, যাতে করে সেই ব্যবসা বাণিজ্যগুলোর সাথে সাথে যে জিনিসটা ঘটে, সেটা হচ্ছে সেই অংশগুলো যাতে প্রোটেক্টেড থাকে। এই প্রোটেকশন অফ মেরিটাইম সেকশন, এটা কিন্তু খুব জরুরি, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাশন পয়েন্টার ছিল। তো যাতে মানে আমি ব্যবসা করছি, আমি বাসে করে জিনিসটা আনছি, কিন্তু আমার রাস্তা সুরক্ষিত নয়, তাহলে তো আর ব্যবসা বেশি দিন চলতে পারে না, তাই না? তো এটার জন্য রাস্তাটাকে সুরক্ষিত রাখাটার জন্য, অর্থাৎ জলটাকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের মেরিটাইম সিকিউরিটি নিয়ে অনেক ইলাবোরেটেড ভাবনা ভাবতে হয়েছে। এবং সেখানে লাকিলি সেদিন সেই সময় থেকেই এবং তার আগে থেকেই বেসিক্যালি ফ্রান্স ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, এবং আজকের ডেটে যেই জিনিসগুলো আপনারা বলছেন সেগুলো তারই প্রতিচ্ছবি। বেশ। আমি যেহেতু ব্রিক্সের কথা আপনি বললেন এবং আপনি এই এআই সামিটে ব্রিক্সের যে সেশনটা সের জন্য বিশেষভাবে নজর রেখেছিলেন, আমি ঠিক এই জায়গা থেকে জানতে চাই, দেখুন রাশিয়া। বক্তা ছিলাম, আমি বক্তা ছিলাম, ওকে। বক্তা ছিলাম। হ্যাঁ, তো আমরা লাকি যে আপনার মতন অতিথিকে আমরা আমাদের এই ডিসকাশনে পাই, এবং আমাদের দর্শকদের খুব সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করি যে সার্বিকভাবে আমাদের দেশ কোন লক্ষ্যে এগোচ্ছে। তো শুভাশিস ব্যানার্জির মতন মানুষরাই আমাদেরকে জানতে সাহায্য করেন, এবং আমাদের দর্শকদের আমরা এটা তাদের নলেজে দেওয়ার চেষ্টা করি সবসময়। শুভাশিস বাবু, আপনার কাছে যেটা আমি জানতে চাই, যে আপনি ব্রিক্স নিয়ে আপনার বিস্তর পড়াশোনা রয়েছে, এবং আপনি ব্রিক্সের আমরা এর আগে আমাদের এই আজ তাক বাংলা স্টুডিওতে ব্রিক্স কারেন্সি নিয়ে আলোচনা করেছি। আমরা এটাও আলোচনা করেছি যে ডলারাইজেশন কিভাবে সম্ভব হতে পারে, বা সেই আশঙ্কায় কিভাবে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে পড়ে গিয়েছে। তো সেইগুলো নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক সময় দেখুন, আমরা এটা দেখেছি যে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব দীর্ঘদিনের, একেবারে পুরনো সময় থেকে বন্ধুত্ব। আমি এখানে একটা ভারতের যে ডিপ্লোম্যাটিক স্টান্স, সেটা যদি দেখি, যে একেবারে মানে ইউরোপের বলা যায় এই মুহূর্তে পুরোপুরি একদম আইসোলেটেড হয়ে যাওয়া রাশিয়া, তার সঙ্গে ভারতের ডিপ্লোমেসি একটা চরম পর্যায়ে, নানান রকম মানে প্রতিকূলতা থাকা সত্ত্বেও রাশিয়ার তেল কেনা কমায়নি ভারত। অন্যদিকে আবার পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে, যেমন এই যে আমরা ফ্রান্স দেখছি, আমরা ইটালি দেখছি, যারা মানে বিশেষ করে ইউকে, ফ্রান্স, ইটালি, এরা যারা রাশিয়ার একেবারে চরম পরিপন্থী, সেই মনোভাবাপন্ন দেশগুলোকেও ভারত একই সাইডে রাখছে, এবং তারাও আসছে ভারতের সঙ্গে। ভারতের এই যে ডিপ্লোমেসিটা, এই ব্যালেন্স ডিপ্লোমেসি কিন্তু ভারতকে বিশ্বের মানচিত্রে অন্য মাত্রা রেখেছে। কিন্তু আমি জানতে চাইছি যে ভারতের সঙ্গে চীনের যে সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে, তার ডেভেলপমেন্ট, মানে আমরা ব্রিক্সে সেই ছবি দেখেছিলাম, প্রেসিডেন্ট পুতিন
শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী একসঙ্গে গল্প করছেন, খোশ মেজাজে হাসি ঠাট্টা হচ্ছে, তারপর থেকে চায়না এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ডেভেলপমেন্টে আর কি নতুন কোনো ডেভেলপমেন্ট এসেছে, এই জায়গাটা একটু আলোকপাত করবেন? অবশ্যই এসেছে, অবশ্যই এসেছে। এবং যখন ইম্প্রোভাইজ ডিসকাশন নিয়ে কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজ ডিসকাশন নিয়ে যখন কথা বলা হয়েছে, তখন অবভিয়াসলি এমন বহু জিনিস নিয়ে ডিসকাশন হচ্ছে যেটা কিন্তু রাউন্ড অফ করছে আস্তে আস্তে ম্যাটারগুলো। আমি আবারও বলছি, ডি-ডলারাইজেশন একটা প্রসিডিউরাল আসপেক্ট। ডি-ডলারাইজেশন কিন্তু একদিনে ধুম করে কোনো অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে হবে এরকম ভাববেন না। হ্যাঁ, বাট এই কাপলিং অ্যান্ড ডিকাপলিং কিন্তু চলছে। আমি যেহেতু আমাদের লেকচার গুলো ওয়াজ নট অফিসিয়ালি রেকর্ডেড হ্যাঁ। বা রেকর্ড করার পারমিশনও ছিল না, সেই জন্য আমি অত বিস্তারিত বলার যোগ্যতা নেই আমার মধ্যে। কিন্তু আমি এইটুকুনি আপনাকে বলে দিচ্ছি যে ট্রেড ব্যাংকিং কে ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট তৈরি করতে আগ্রহী করতে বলা হয়েছে, এবং সেই সব টেবিলে রাশিয়া ছিল, চায়না ছিল, এমনকি বহু ছোট দেশও ছিল যারা বিমস্টেকের অংশ। ঠিক আছে? এবং এবং দ্য বেস্ট পার্ট ইজ যে এরা সবাই কিন্তু অনেকটাই ওপেন আপ লিবারাল থটে এসছে, এবং এবং এটাও খুব বড় একটা ঘটনা যে বাংলাদেশও তার কিছু স্ট্র্যাটেজিক রিপ্রেজেন্টেশন ছিল এখানে। হ্যাঁ, ঠিক আছে? এটা জাস্ট টু অ্যাড, মানে যেহেতু তারাও বিমস্টেকের একটা অংশ, হ্যাঁ। সুতরাং এখানে কিন্তু শুধুমাত্র ব্রিক্স নয়, একটা ইকোনমিক করিডোর বা একটা ইকোনমিক কাপলিং, ডিকাপলিং, রিকাপলিংও বলতে পারেন করার বিভিন্ন রকম ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে। তৃতীয়ত যেটা বলাটা খুব আবশ্যক, এখানে ট্রেড ইকুইটি নিয়ে বারবার বলা হচ্ছে যে ট্রেড ইকুইটি কিভাবে হবে, কিভাবে ডিফেন্স ইকুইটি হবে, কিভাবে সিন্ডিকেট তৈরি হবে। তাতে আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে, কোনো একটা কারণে মনে হচ্ছে যে একটা ব্লু লাইন তৈরি করা হওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে আমাদের যেমন আমাদের ব্যবসায়িক সম্পর্ক থাকবে, সেরকম সাথে সাথে একে অপরের ব্যবসার মাধ্যমগুলো সেই দুটো দেশের মধ্যে ভীষণভাবে আবদ্ধ না থেকে সেই সবকটা দেশের মধ্যে কমন থাকবে, যেই দেশগুলো ব্রিক্স এর সাথে সংযুক্ত। অর্থাৎ ব্রিক্স কারেন্সি না হলেও একটা কমন ইকোনমিক থট প্রসেস কিন্তু প্রিভেল করছে। সুতরাং এটা বলাটাই যথেষ্ট যে আগামী ব্রিক্সে ডিডলারাইজেশন হবে কি হবে না, ইটস এ ম্যাটার অফ ডিসকাশন। বাট আগামী ব্রিক্সে লোকাল কারেন্সি থেকেই যে একটা 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 টোটাল শিফটের দিকে এগোবে, যেখানে বিভিন্ন রকম আদার এনকারেজমেন্ট গুলোকে তুলে ধরা হবে, সেই বিষয়ে কিন্তু আমার প্রেডিকশনটা খুব মনে হচ্ছে বেশি। দ্বিতীয় জিনিস, একটা কথা আপনাকে আমি এর মধ্যে ধরিয়ে দিচ্ছি, আগামী দিনে হতে পারে যে আফ্রিকান রিপ্রেজেন্টেটিভস বা আফ্রিকান রিপ্রেজেন্টেশন ইন ব্রিক্স বাড়লো।